বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জিয়াউল কবির সুমন, আর আমার সাথে আজ স্টুডিওতে আলোচক হিসেবে উপস্থিত আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জনাব আজাদ মজুমদার, এবং সাথে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জনাব মেজবাউল আজম সওদাগর। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের আজ যে বিষয় সেটি হচ্ছে দাবি দেওয়া, গণমাধ্যম ও রাজনীতির হালচাল। তো শুরুতে আমরা আলোচনায় যাওয়ার আগে বৈশাখী টেলিভিশনের সর্বশেষ যে সংবাদ শিরোনাম সেটি দেখে আসি। শাপলা হত্যার বিচার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ, রাজনৈতিক কারণেই হত্যা মন্তব্য রিজভীর। করিডোর নিয়ে সরকারের অবস্থানে স্পষ্ট করার দাবি মির্জা আব্বাসের। কাকরাইল মোড় অবরুদ্ধ, জবি শিক্ষক শিক্ষার্থীদের অবস্থান, মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নগর ভবনের সামনে ইশতাক সমর্থকদের বিক্ষোভ। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার, জানিয়েছেন তথ্য উপদেষ্টা। সাংবাদিকতায় শুদ্ধিকরণ প্রয়োজন মন্তব্য প্রেস সচিবের। আদালত অবমাননার অভিযোগে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হাসিনাকে নির্দেশ ট্রাইব্যুনালের। গ্রেনেড হামলার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু। এবং বাংলাদেশ থেকে বিশ্বের সবচেয়ে বেশি লোক নেবে মালয়েশিয়া, জানিয়েছেন প্রবাসী উপদেষ্টা আসিফ নজরুল। প্রথম ধাপে যাবে প্রায় ৮,০০০ কর্মী। শিরোনামগুলো দেখে নিলাম। আমাদের দর্শক মণ্ডলী, আমাদের আজকের এই অনুষ্ঠানটি আপনারা বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজেও একসাথে সম্প্রচারিত হচ্ছে, আপনারা দেখতে পারেন এবং সেখানে আপনাদের মন্তব্য জানাতে পারেন। তো শুরুতে আমরা আলোচনায় যাই, সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলছি। সেটি হচ্ছে কাকরাইলে অবস্থান নিয়েছে ছাত্র শিক্ষার্থীরা, সেখানে শিক্ষকরাও যোগ দিয়েছেন। তো মেজবাউল আজম সওদাগর, এই যে আপনাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্পেসিফিক যে দাবিগুলো সেগুলো কি এবং সেটি কতটা যৌক্তিক বা প্রাসঙ্গিক বলে মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে এবং বৈশাখী টেলিভিশনের দর্শকদেরকে। সো সারা দেশবাসী দেখতে পাচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, শিক্ষকরা সহ একসাথে কাকরাইলে এই মুহূর্তে অবস্থান করছে গত দুদিন থেকে, এবং তাদের প্রধান দাবিটা হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য যে রিকোয়ার্ড যে বাজেট, যেটা প্রত্যেকবার চাওয়া হয় কিন্তু কখনোই দেয়া হয় না, দীর্ঘদিন থেকে এটা চলছে। এটা হচ্ছে ১ নম্বর। ২ নম্বর দাবিতে হচ্ছে যে তাদের জন্য আবাসন ভাতা একটা চালু করা। আর ৩ নম্বর দাবিটা হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল তৈরি করা, আরও ছোটোখাটো এরকম কিছু বিষয় তার সাথে এসে যুক্ত হয়েছে রিসেন্টলি। এখন মূলত ৪টা দাবিতে পরিণত হয়েছে। যে এই দাবিগুলোর নিয়ে যে আন্দোলন চলছিল দীর্ঘদিন থেকে, সেই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে তারা দুদিন আগেই ঘোষণা দিয়েছিল যে যমুনা অভিমুখে তারা লং মার্চ করবে, এবং সেখানে আসার সময় ছাত্ররা এসেছিল, ছাত্রদের সাথে শিক্ষকরাও এসেছিল। আসার পর পুলিশ তাদের উপর আক্রমণ চালিয়েছে এবং অনেক শিক্ষক এবং অনেক ছাত্র সেখানে আহত হয়েছে, এবং মারাত্মক আহত হয়েছে কয়েকজন ছাত্র। যেমন একজন সাংবাদিক আছে একটা পত্রিকার, তার নাম হচ্ছে সুবর্ণ, তাকে এমনভাবে বাড়ি দেওয়া হয়েছে বাম হাতের কাঁধের এই হাড়টা সম্পূর্ণ তার ভেঙে গেছে আর কি। তো আমরা তাকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছি যে তিনি আসলে কী অবস্থা হবে, তার কীভাবে সুস্থ হবে, এটা নিয়ে আমরা সবাই দুশ্চিন্তায় আছি। এই হচ্ছে মূলত দাবি, এবং দাবিটার চারদিকে একটা কথা উঠেছে, দাবিটা কতটা যৌক্তিক আর কি। এটা আমি একটু ব্যাখ্যা করতে চাই। যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম যে বললাম যে তাদের রিকোয়ার্ড বাজেটটা দিতে হবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে একমাত্র বিশ্ববিদ্যালয় যার কোনো হল নাই। আচ্ছা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটা কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়েছে, এবং সেখানে অনেক চ্যালেঞ্জ ছিল, তার ইনফ্রাস্ট্রাকচারাল কিছু অসুবিধা ছিল। সো প্রথম দিকে যখন এটার জন্য কোনো জমি বরাদ্দ ছিল না, তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফান্ড থেকে কয়েক একর জমি কেনা হয়েছে কেরানীগঞ্জে। এই জায়গাটা সেখানে ফাঁকা আছে। আমরা দীর্ঘদিন থেকে গভর্নমেন্টকে বলে আসছি যে আমাদেরকে বাজেটে কিছু টাকা বেশি দিলে সেই টাকা দিয়ে আমরা 2টো হল ওখানে নির্মাণ করতে পারি, কিন্তু প্রত্যেকবার এই টাকাটা চাওয়া হয়, এটা কখনোই পাওয়া যায় না। এবং একটা অজুহাত দেওয়া হয় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো খাত নাই, খাত না থাকার ফলে বাজেটটা দেওয়া হয় না। তা আমরা বলি খাত নাই, তাহলে খাতটা সৃষ্টি করা হোক। আচ্ছা, এর মধ্যে আর একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে আর একটা বড় বিশ্ববিদ্যালয়কে, যাদের অনেকগুলো হল আছে, ছাত্রদের মেয়েদের থাকার জন্য হল আছে, সেখানে যে ছাত্রছাত্রীরা হলে সিট পাচ্ছে না, বাইরে কষ্ট করে থাকছে, তাদের জন্য আবাসিক ভাতা দেওয়ার একটা ঘোষণা দেওয়া হয়েছে। এই আবাসিকটা দেওয়ার ভাতাটা ঘোষণা দেওয়ার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের
নিকট থেকে একটা প্রতিক্রিয়া পাওয়া গেল যে আমরা এতদিন থেকে একটা হল চাচ্ছি, হলের জন্য টাকা চাচ্ছি, তারপরে আমরা এই ধরনের ভাতা চাচ্ছি, আমরা কোনো কিছু পাচ্ছি না। তাহলে যেখানে দেয়া হলো সেখানে তো তাদের তো পর্যাপ্ত থাকার ব্যবস্থা আছে, তাদেরকে দেয়া হচ্ছে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু আমাদেরকে দেয়া হোক। তখন থেকে তারা দাবি জানানো শুরু করলো, খুব জোর দাবি যে আমাদেরকেও আবাসন ভাতা দিতে হবে। কিন্তু এটার জন্য তারা পর্যায়ক্রমিক আন্দোলন করছিল আর কি। প্রথমে ক্যাম্পাসে তারা অনেক ধরনের আন্দোলন করেছিল, আমাদের কাছে দাবি জানিয়েছিল। আমরা অনেকবার তাদের সাথে বৈঠকে বসেছিলাম এবং আমাদের পক্ষ থেকে আশ্বাস দিয়েছিলাম যে আমরা ইউজিসির সাথে কথা বলবো, মন্ত্রণালয়ের সাথে কথা বলবো। এইভাবে আশ্বাস দিতে 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 একটা পর্যায়ে ছাত্ররা, আমরাও কোনো আশ্বাস পাচ্ছিলাম না ভালো, ছাত্ররাও হতাশ হয়ে যাচ্ছিল। তারপরে একটা পর্যায়ে তারা ছাত্ররা এবার ইউজিসিকে আমন্ত্রণ জানাইলো, ইউজিসির একজন মেম্বার গিয়ে আমাদের সাথে বসলো, আমরা বাজেট নিয়ে আমাদের দাবি দেওয়াগুলো জানালাম। সেখানে ইউজিসির মেম্বার গিয়েও বলতেছে আমরা অসহায়, আমাদের কিছু করার নাই। এরপর মন্ত্রণালয়ে আমার জানা মতে কয়েকদিন থেকে চেষ্টা করা হচ্ছিল যে প্রধান উপদেষ্টার সাথে শিক্ষা উপদেষ্টার সাথে ছাত্ররা একটু বসতে চায়। তো সেখান থেকে খবর পাওয়া যাচ্ছে যে শিক্ষা উপদেষ্টার ছাত্রদের সাথে কথা বলার মতো কোনো সময় নাই। তো অনেকবার এভাবে চেষ্টা করা হলো। তো শিক্ষক হিসেবে আমরা দেখলাম যে শিক্ষক সমিতির যে সেক্রেটারি তিনি আমি সেই জায়গায় আসতেছি। তো যখন শিক্ষা মন্ত্রণালয় থেকে এরকম পাওয়া গেল যে কোনো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না, সেখানে অ্যাপয়েন্টমেন্ট নেই, তারপরে ছাত্ররা অসহায় হয়ে একেবারে নিরাশ হয়ে তারা চূড়ান্ত ঘোষণা দিল যে আমরা ওই প্রধান উপদেষ্টার কাছে যাওয়া ছাড়া এই দাবি কোনোদিন আদায় হবে না। কারণ মন্ত্রণালয় থেকে একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে দীর্ঘদিন থেকে, যে তারা এই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করতে চাইতো, অ্যাপয়েন্টমেন্ট দিত না, বা আলোচনা করতে গেলেও গুরুত্ব দিত না, বা বাজেট পাঠাইলে কেটে দেওয়া হতো, এরকম খবর ছাত্রদের কাছে আছে এবং তাদের এটা এক্সপিরিয়েন্স আছে। সেই জায়গা থেকে তারা এই ঘোষণাটা দিল। তারপরে এই ঘোষণা যখন দেওয়া হলো, যে মন্ত্রণালয় থেকে বলা হচ্ছিল যে আমাদের কথা বলার সময় নেই, তারা আবার লং মার্চের ঘোষণা দেওয়ার পর তাড়াহুড়া করে একটা জানাইলো যে আমরা এতটার সময় বৈঠক করতে চাই। ইতিমধ্যে ছাত্ররা ক্ষুব্ধ হয়ে গেছে, তারা আর সেখানে বৈঠকে গেল না, যেটা উপদেষ্টা মাহফুজ বলেছেন। তারপরে ছাত্ররা যখন আসতেছিল, এমন সময় শিক্ষকরাও সিদ্ধান্ত নিল, আমরা তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলাম যাতে লং মার্চটা না হয়। মানে আমরা আমাদের দিক থেকে আমরা চেষ্টা করার জন্য তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেছি, কিন্তু সেটা সম্ভব হয়নি। তারপরে তাদের সাথে আমরাও রওনা দিলাম যে রাস্তায় কোনো ধরনের কোনো যেন বিশৃঙ্খলা না ঘটে। তারই অংশ হিসেবে শিক্ষকরা শান্তিপূর্ণ আন্দোলনের জন্য আপনারা শিক্ষকরা পুরোটাই শান্তিপূর্ণ আন্দোলন ছিল। আপনি কি মনে করেন যে এই ঘটনা, এই যে টুকটাক কিছু ঘটনা ঘটেছে, যেমন পানির বোতল ছুঁড়ে মারা, এর মধ্যে কি অন্য কোনো ইন্ধন বা কিছু আছে কিনা? আচ্ছা, পানির বোতলটা যখন ছুঁড়ে মারা হয় তখন আমরা সবাই অপেক্ষা করছিলাম যে আমাদের 7 সদস্যের একটা প্রতিনিধি দল যমুনার ভিতরে গিয়েছিলেন। তো আমরা অপেক্ষা করছি কখন ফিরে আসবে। তো যমুনার মধ্যে তারা প্রায় বিকেল 5টা, সাড়ে 5টার দিকে, প্রায় 5টারও আগে 4টার দিকে ঢুকেছিল এবং ওখান থেকে বের হলো প্রায় রাত 11টার দিকে। মানে 6-7 ঘন্টার মতো ওখানে বসেছিল। প্রধান উপদেষ্টা সম্ভবত বাসায় ছিলেন না। তারপরে আমরা জানলাম যে প্রধান উপদেষ্টা চিটাগাঙ্গে আছেন, তিনি উপদেষ্টা মাহফুজকে দায়িত্ব দিয়েছেন। উপদেষ্টা মাহফুজ আসতেও দেরি হচ্ছিল, অনেক আগেরই কর্মসূচি ছিল। তারপরে অনেক দেরিতে বৈঠকটা শুরু হয়েছে। তারপরে বৈঠকটা যখন শেষ, তো ভাইস চ্যান্সেলর মহোদয়ের কাছে আমরা যেটা শুনলাম যে ভাইস চ্যান্সেলর মহোদয় নিজেই উপদেষ্টা মাহফুজকে অনুরোধ করেছেন যে আপনি এসে যদি যে সিদ্ধান্তগুলো হলো, আপনারা যে আলোচনাগুলো করলেন, এটা যদি ছাত্রদের কাছে আপনি নিজেই ব্যাখ্যা করেন, তাহলে ছাত্রদের কাছে এটা বেশি গ্রহণযোগ্য হবে। আমরা তো সবসময় আছি। এর অংশ হিসাবে যেখানে ব্যারিকেডটা দেওয়া হয়েছে তার ভিতর থেকে আমাদের কয়েকজন প্রফেসর সেখানে ছিলেন। প্রফেসর বলতে প্রতিনিধি দলের যারা সদস্য ছিলেন, প্রায় 6-7 জন সিনিয়র প্রফেসর ছিলেন। সেখানে ভাইস চ্যান্সেলর ট্রেজারার মহোদয় ছিলেন। সেখানে উপদেষ্টা মাহফুজ আসলেন যে উনি কথা বলবেন। তার আগে প্রফেসর ওয়াহিদুদ্দিন স্যার কিছু কথা বললেন, ব্যাখ্যা করলেন। করার পর উপদেষ্টা মাহফুজ কথা বলার সময় শব্দ চয়নে একটা শব্দ ছাত্রদের পছন্দ হয়নি। এই সময় একটু ভুয়া বলে ছাত্ররা খুব সেন্টিমেন্টাল অবস্থা ছিল, একটা চিল্লান দিয়েছিল সবাই কিছুক্ষণ। তারপর আবার সেটা বলার পর থেমে গেছে। থেমে যাওয়ার পর যখন ওই ছাত্ররা ওই মুহূর্তে একটু উত্তেজিত হয়ে গিয়েছিল, তখন এক ছাত্র এই কাজটা করেছিল, একটা পানির বোতল। সেই পানির বোতলটা ওই ছাত্রটা পরে একটা বক্তব্য আমরা মিডিয়ায় দেখলাম যে সে নিচে পানির বোতলটা পেয়েছিল, অর্থাৎ ইউজড একটা পানির বোতল, সেটা দিয়ে সে ঢিল মেরেছে। এটা উপদেষ্টার মাথায় গিয়ে লেগেছে আর কি। তো এইটা লাগানোর পরে উপদেষ্টা খুব ক্ষিপ্ত হয়ে গেলেন, উনি রেগে ওখান থেকে চলে গেলেন। এবং এখানে দুটো ঘটনা ঘটেছে যেটা পরবর্তীতে মিডিয়া আসলো। প্রথমত উনি সরাসরি বললেন যে আমি আর কথা বলবো না, রেগে চলে গেলেন। চলে গিয়ে আর একটু ভিতরে গিয়ে উনি
সবার সামনে কয়েকটা কথা বলেছিলেন, সেখানে জার্নালিস্ট রিপোর্টাররা ছিল না, ওখানে তিনি কতগুলো কথা বলেছেন, এই কথাগুলো আপনারা সবাই শুনেছেন। আমি একটু শেষ করতে হবে, 1 মিনিট আবার আসবো। জনাব আজাদ মজুমদার, শুনলেন কিভাবে ঘটনাটা ঘটলো, বা তো এই যে ওনাদের যে আন্দোলন কর্মসূচি এবং এখনো চলমান, এটা কিভাবে দেখছেন বা সরকার কি চিন্তা ভাবনা করছে, যদি কোনো আভাস দিতে পারেন। ধন্যবাদ। ওনাদের আন্দোলনের যে মূল দাবি, যেটা আবাসিক হল, এটা তো খুবই যৌক্তিক। আসলে আমরা সবাই জানি যে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়টা এমন একটা জায়গায় অবস্থিত, সেখানে যাতায়াতটা খুব কঠিন। ঢাকা শহরের অবস্থা তো আমাদের কারোই অজানা না। তো এরকম একটা জায়গায় প্রতিনিয়ত গিয়ে ক্লাস করা ছাত্রছাত্রীদের জন্য আসলেই খুব কষ্টকর একটা বিষয়। পুরনো ঢাকায় যদি কেউ যেতে হয়, তাকে এমনিতে অনেক সময় নিয়ে রওনা দিতে হয়। সো আবাসিক হলগুলোর দাবিটা আসলে ছাত্রদের খুবই যৌক্তিক। এতদিনে যারা দায়িত্ব ছিলেন এর আগে, তাদের উচিত ছিল এই কাজটা সম্পন্ন করে যাওয়া। প্রায় কত 33 বছর হলো 2005 সালে প্রতিষ্ঠিত, 20 বছর। যারা বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন, তাদের উচিত ছিল এটা আসলে করে যাওয়া। এখন কেন করেনি, যারা করেনি তারা সেই ব্যাখ্যা দিতে পারবে। ইন্টারিম গভর্নমেন্টের কাছে সবাই দাবি দেওয়া জানাচ্ছে, এটা একটা ভালো দিক যে সবাই দাবি দেওয়া জানানোর সুযোগ পাচ্ছে, দাবি দেওয়া জানানোর সুযোগ দেওয়া হচ্ছে। কথা বলার জন্যই তো মানুষ যাতে কথা বলতে পারে, তার যৌক্তিক দাবিগুলো উপস্থাপন করতে পারে, সেই দাবিতেই তো জুলাইয়ের আন্দোলন, এবং সেটার একটা বেনিফিট সবাই পাবে, তার ন্যায্য দাবি দেওয়াগুলো জানাবে, এটা খুবই স্বাভাবিক। তবে আমাদের দিক থেকে একটা আশঙ্কার কথা, যে দাবি দেওয়া জানানোর সময়সীমাগুলো অনেক সময় খুব কেয়ারফুলি বেছে নেওয়া হয়। আপনি শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলবেন, প্রধান উপদেষ্টার সাথে কথা বলবেন, কিন্তু আপনি জানেন যে ওনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা সমাবর্তনে যাবেন, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এই সময়টা অনেক আগের থেকে নির্ধারিত। তো ওনারা ঠিক যেদিন অনুপস্থিত, সেদিনই এই দাবি দেওয়াটা আসলে ফ্লেয়ার করলো। তো এটা কেন করলো, বা ওনাদের দিক থেকে ওনারা বলবেন। আবার ধরেন একজন ছাত্র যতই উত্তেজিত হোক, যেহেতু তারা দাবি দেওয়া জানাতে এসেছেন, তাদের দাবি দেওয়াটা যারা মেনে নেবেন, সবসময় যে সবার সব কথা সবার পছন্দ হবে তা না। বোতল ছুঁড়ে মারা, এটা তো এক ধরনের আমি মনে করি যে নিরাপত্তা ঝুঁকি তো অবশ্যই একজন উপদেষ্টার। আমি জানি না যে ছাত্র এই কাজটা করেছে তার আচরণগত একটা অধ্যত্ত হিসেবে ধরে নেওয়া হয়, যে ছাত্র এই কাজটা করেছে তার বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো অ্যাকশন নিয়েছে কিনা, বা তাকে আসলে জিজ্ঞেস করেছে কিনা অ্যাটলিস্ট, তুমি এটা কেন করলা। কারণ এটা তো তাদের দাবি দেওয়া আদায়ের জন্য কোনো সহায়ক বিষয় না। কারণ দাবি দেওয়ার জন্য ওনারা চাপ প্রয়োগের কৌশল নিয়েছেন, সড়ক অবরোধ করেছেন সরকারের সাথে। কিন্তু যতই চাপ প্রয়োগ করা হোক, এটা তো সমাধানটা তো আসতে হবে আলোচনার মাধ্যমে। অবশ্যই আলোচনার দ্বার বন্ধ করে দিয়ে তো আর কোনোভাবে সমাধান সম্ভব না। এটা এমন একটা দাবি যৌক্তিক, এটা আমরাও স্বীকার করি, ব্যক্তিগতভাবে আমি মনে করি। তো এটা নিয়ে কথাবার্তা হতে পারে, কথাবার্তা হওয়া প্রয়োজন, এবং কথাবার্তার মাধ্যমেই কিন্তু এটার সমাধান আসতে হবে। এটা কিন্তু ওভারনাইট বা কোনো সলিউশন নাই। এবং একই সাথে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল বিক্ষোভ করছে ভিসির পদত্যাগের দাবিতে, এবং আরও একটি রাজনৈতিক কর্মসূচি ইশরাক, আপনি জানেন যে তাকে মেয়র পদে শপথ দেওয়ার দাবিতেও একটি আন্দোলন সেখানে চলছে। সব মিলিয়ে আপনারা চাপ অনুভব করছেন কিনা? না, চাপ তো যে কোনো সরকার যারা পরিচালনা করেন তারা তো সবসময় চাপে থাকে না। এইটা যেহেতু আসলে বাংলাদেশের সব মানুষের সমর্থন নিয়েই আসলে এই সরকারটা পরিচালিত হচ্ছে, সবগুলো রাজনৈতিক দলের, তো সবারই নানা রকম অভিযোগ বা অনুযোগ এগুলো আছে, এবং তারা সেগুলো নিয়ে সরকারের দাবি দেওয়া জানাচ্ছে সরকারের কাছে। সরকার অনেক দাবি দেওয়া পূরণও করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে, এটা তো এটা একটা ক্রাইম। যিনি একজন ছাত্রের মৃত্যু, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না। আমরা সবাই এটার নিন্দা জানাই অবশ্যই, কিন্তু আসলে শুধু নিন্দা না, আমি মনে করি যে এটার একেবারেই পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে যারা দায়ী তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। যদি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো গাফিলতি থাকে, তারা যদি ছাত্রদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করতে না পারে, তাহলে তাদেরকেও সেই গাফিলতির জন্য জবাব দিতে হবে
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। এগুলো নিয়ে আসলে এবং কারণগুলো তাদের চিহ্নিত করতে হবে যে কেন এটা হলো। অবশ্যই, এবং ভবিষ্যতে যাতে এগুলো না হয়, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে এড়ানো যায়, এগুলো নিয়ে তো আসলে মানে আসলে কারো দ্বিমত নেই। এগুলো মানে এগুলো হতে হবে। আপনার একটা ছাত্র মারা গেছে, খুবই দুঃখজনক, তার হত্যার তদন্ত হতে হবে এবং যারা এই অপরাধ করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি কারো গাফিলতিতে যদি এটা হয় তাহলে তাকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে হবে, যেটা আমরা একটু আগে বলছিলাম। নগর ভবনের যেটা আপনি বললেন সেটাও একটা, আমি জানি না, এটা আমি নিশ্চিত হয়ে আপনাকে বলতে পারবো না যে ঠিক এই মুহূর্তে যে এটা ঠিক কেন, কি কারণে আপনার উনি হয়তো গ্যাজেট প্রকাশ করেছে, বাট শপথ নিতে পারছেন না। শপথ তো সাধারণত পড়ান এলজিআরডি উপদেষ্টা মেয়রকে, তো সেক্ষেত্রে শপথ দিতে পারছে না বা দেওয়া হচ্ছে না, এরকম অভিযোগ করে তারা এই কর্মসূচিগুলো করছেন। হ্যাঁ, ঠিক আছে, ওনাদের যদি অভিযোগ থাকে ওনারা তো কর্মসূচি পালন করতেই পারে। তো আমাদের দিক থেকে শুধু একটাই আহ্বান থাকবে যে কর্মসূচিগুলো যেন অন্যের দুর্ভোগের কারণ না হয়ে দাঁড়ায়। তো দুর্ভোগ, এই যে 3টা বড় বড় জায়গায় দিনভর এই আপনার ট্রাফিক জ্যাম ছিল, দুর্ভোগ তো আসলে মূল সড়কে যখন কর্মসূচি পালন করবে তখন তো দুর্ভোগ জনগণ অতীতেও পড়েছে, এখনও পড়ছে। যারা দাবি দেওয়া জানান বা দাবি দেওয়া সরকারের কাছেও পেশ করেন, তারাও তো এক ধরনের জনগণের অংশ এবং জনগণের হয়েই কাজ করেন। সো নিশ্চয়ই জনগণের ভালো মন্দ তারা দেখবেন। আমরা সরকারের দিক থেকে এটুকুই বলতে পারি, সরকার সর্বোচ্চ সহনশীলতা দেখাবে সব ক্ষেত্রেই, এবং আমরা শক্তি প্রয়োগের নীতিতেও বিশ্বাসী না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আপনি দেখেছেন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর অনেকগুলো আন্দোলন হয়েছে, কিছু যৌক্তিক ছিল আর কিছু একেবারেই অযৌক্তিক, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সবসময় নির্দেশ দেওয়া হয়েছে সর্বোচ্চ সংযমটা যেন তারা দেখান। ক্ষেত্রবিশেষে এই নির্দেশের কিছুটা ব্যত্যয় ঘটেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে সরকারের দিক থেকে চেষ্টাটা সবসময় আছে যাতে কোনো রকমের বিশৃঙ্খলা না হয়, বিশৃঙ্খলা এড়িয়ে যে কোনো দাবি দেওয়া আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা। আচ্ছা, মেজবাউল আজম, এই যে যেটা বলছিলেন আপনি, যে আমি একটু ওখান থেকে কন্টিনিউ করি বিষয়টা। শাটডাউনে আমি যাব, কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাটা একটু অ্যাড্রেস করতে হবে। এখানে উপপ্রেস সচিব মহোদয় বললেন খুব সুন্দরভাবে। আমি যেটা বলবো, তারপরে এই বোতলটা ছুঁড়ে মারা হলো, বোতলটা ছুঁড়ে মারার পর উপদেষ্টা মাহফুজ তিনি রেগে গেলেন যে আমি কোনো কথা বলবো না। আসলে কিন্তু ওনাকে রেডি করে নিয়ে আসা হয়েছিল যে এত সুন্দর আলোচনাটা কিন্তু ফ্রুটফুল আলোচনা ছিল। আমি আবারও বলছি, আলোচনাটা ফ্রুটফুল ছিল। উনি সুন্দরভাবে এখানে ছাত্রদেরকে এটা বুঝাই বললেই পরিস্থিতিটা এমন ছিল, আমরা এইভাবে মোটামুটি ছাত্রদেরকে অনেকগুলো গ্রুপ যদিও বুঝায় মোটামুটি রেডি করতে পারছি। আমাদের দাবি যদি মেনে নেয় আর পুলিশকে যদি শাস্তির ব্যবস্থার জন্য একটা এখানে কমিটমেন্ট দেয়, তাহলে আমরা সাথে সাথে সবাই চলে যাবে, এরকম একটা পরিস্থিতি ছিল। কিন্তু উপদেষ্টা মহোদয় মাহফুজ তিনি এই রেগে গিয়ে চলে যাওয়ার পর পেছনে যেখানে সাংবাদিকরা ছিল না, আমাদের স্যাররা ছিল সবাই, ওইখানে কিছু কথা বলেছেন। কি কথা বলেছেন? তিনি বললেন যে এরা সব বেয়াদব, তারপরে বিভিন্ন ছাত্র সংগঠনের নাম উল্লেখ করে এগুলোকে সব বহিষ্কার করে দেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, সবগুলো বহিষ্কার করে নিতে হবে। আর আপনার শিক্ষকরা, আপনারা এটার মাধ্যমে প্রমাণ করলেন যে আপনাদের উপর যে পুলিশ যে আপনারা যে মার খেয়েছেন এটাকে আপনারাই লেজিটিমেট করলেন, বৈধ করলেন। এরকম আরও বেশ কিছু, যারা অডিওটা আজকে বের হয়েছে আপনি দেখবেন। তো এই কথাটা কিন্তু তখন কোনো না কোনোভাবে ছাত্রদের কানে ওখানে চলে আসা শুরু করলো, একজন দুজন করে কানে কানে বলা হচ্ছে যে এই বললো আর কি। যারা যারা শুনেছে, কাছাকাছি একটু যারা ছিল, এটা একটু সামনে চলে আসলো। চলে আসার পরে ছাত্রদের মধ্যে উত্তেজনা তৈরি হওয়া শুরু হলো। আর যখন তিনি রাগ করে চলে গেলেন তখন আর কোনো পরিবেশ থাকলো না যে ভাইস চ্যান্সেলর যে বলবে ছাত্রদেরকে একত্রিত করে যে এই আলোচনা হয়েছে, বা আমাদের শিক্ষক সমিতির সভাপতি বা সেক্রেটারি প্রফেসর রইসুদ্দিন তেনারা ওখানে ছিলেন, তেনারাও চেষ্টা করলেন যে কোনোভাবে শান্ত করা যায় কি না। আমরা সবাই ব্যক্তিগতভাবে চেষ্টা করলাম ছাত্রদেরকে বোঝানোর, আর ছাত্রদেরকে বুঝাইতে পারা গেল না। আমার কথা হচ্ছে যে উপদেষ্টা মাহফুজের আরেকটু আমার মনে হয় ম্যাচিওর হওয়া উচিত ছিল। উনি রেগে না গিয়ে যদি এটাকে একটু স্বাভাবিকভাবে নিয়ে একজন মন্ত্রী হিসাবে তিনি যদি বলতেন যে হ্যাঁ এই কাজটা আপনারা ভালো করেন নাই, আপনাদের জন্যই আমি আসছি, আপনাদের সিদ্ধান্তগুলো জানানোর জন্যই আমি আসছি,
আপনারা এটা যারা করেছেন কাজটা খারাপ করেছেন, আশা করি যে করেছে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আপনারা কি ফাইন্ড আউট করার চেষ্টা করেছেন? এটা ফাইন্ড আউট অলরেডি হয়েছে আমাদের। সেই ছেলেটা ইকোনমিক্সের ফার্স্ট ইয়ারের ছাত্র, সে অলরেডি একটা ব্যাখ্যাও দিয়েছে যে আমি ইচ্ছাকৃতভাবে করি নাই, সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। মানে ইচ্ছাকৃতভাবে করে নেই মানে সে বলেছে যে যখন ওই যে ছাত্ররা চিল্লাইলো ভুয়া বলে একটা শব্দের কারণে, তখন সে ওই ইয়াতে একটা মানে ওই 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 আনন্দে একটা মানে ছাত্রদের যে একটা আবেগ থাকে, একটা বোতল এখানে নিচে এসে বলতেছে, তার কথা অনুযায়ী বোতলটা পেয়ে সে উপর দিকে ছুঁড়ে মারছে, এটা গিয়ে লাগছে। এই কথাটা সত্যটা কতটুকু সে উদ্দেশ্যমূলক মেরেছে নাকি এমনিতেই গিয়ে পড়েছে, সে বলছে যে আমি ইন্টেনশনালি মারিনি, এটা এমনিতেই আমি দিছি, ওখানে গিয়ে লেগেছে। তো এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু আপনি দেখেন যে সাথে সাথেই আমরা শিক্ষক সমিতির সভাপতি, সেক্রেটারি ওখানে যারা ছিল, সাথে সাথে আমরা কিন্তু এটার জন্য দুঃখ প্রকাশ করেছি, ক্ষমা চেয়েছি একেবারে আনুষ্ঠানিকভাবে। বিশ্ববিদ্যালয় থেকেও বলা হয়েছে মুহূর্তের মধ্যে। কিন্তু ছাত্রদের মধ্যে যে উত্তেজনাটা তৈরি হলো, এটা আর আমরা থামাতে পারলাম না। এই উত্তেজনাটা কি আপনারা প্রশমন করতে পারবেন? এখন তো কালকেই তো চলে যেত সবাই। আমরা কালকে উপদেষ্টা যদি সুন্দরভাবে জিনিসটা ব্যাখ্যা করতেন যে এই আলোচনা হয়েছে, এবং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের চেয়ারম্যানের সাথে প্রধান উপদেষ্টাও কথা বলেছেন, এবং আমি একজনের সাথে আমার কথা হলো, উনি বললেন যে উপদেষ্টা মাহফুজের সাথেও প্রধান উপদেষ্টার যোগাযোগ হয়েছে, এই কথাবার্তাগুলো তিনি ভালোভাবে অবগত, এবং তিনি বলেছেন যে তিনি সিরিয়াসলি এই ব্যাপারগুলো দেখবেন। এই যে এত ভালো ভালো খবর ছিল, তিনি এই কথাগুলো একটু সহ্য করে যদি আমাদের উদ্দেশ্যে বলতেন, তাহলে কালকে কিন্তু এখান থেকে সবাই রাতে চলে যেতে পারতো। কিন্তু দুঃখজনকভাবে সেটা আর হলো না আর কি, যার ফলে ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে উঠলো আবার। এখন তারা বিশ্বাস করতে পারছে না যে আমরা কার কথাটা শুনবো আসলে। আচ্ছা, আমরা আলোচনা করব, সময় হলো একটা বিরতি। দর্শক মণ্ডলী, সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন, ফিরে আসছি এক্ষুনি। বিরতির পর আবারও ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব আজাদ মজুমদার, মাননীয় প্রধান উপদেষ্টা, চট্টগ্রামে একটা লম্বা সফর করে এসেছেন, দিনভর অনেকগুলো কর্মসূচিতে তিনি অংশ নিয়েছেন, এর মধ্যে তার নিজ এলাকাতেও গিয়েছেন। তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি সমাবর্তন বক্তা হিসেবে বক্তৃতা দিয়েছেন, ডিলিট উপাধি নিয়েছেন। তো সারাদিনে যে কর্মব্যস্ততা এবং বিশেষ করে বন্দরকে আন্তর্জাতিক মানের গড়ে তোলার কথা তিনি বলেছেন। তো ওনার সফরটা কেমন ছিল? বিশেষ করে উনি প্রধান উপদেষ্টা হওয়ার পর প্রথমবারের মতো গিয়েছেন তার নিজ জেলায়। এটা তো খুবই কর্মব্যস্ত একটা দিন পার করেছেন উনি, এবং খুবই ওয়েলকামিং একটা অ্যাটিটিউড আমরা দেখেছি স্থানীয় জনগণের মধ্যে। উনি চট্টগ্রাম বন্দর, আপনি যেভাবে বলেছেন যে চট্টগ্রাম বন্দর দিয়ে উনি ওনার সফরটা শুরু করেছেন, এবং সেখানে উনি বক্তব্য রেখেছেন বন্দরের কর্মকর্তাদের উদ্দেশ্যে। উনি বলেছেন যে বন্দরের জন্য আমাদের বিদেশি বিনিয়োগ কেন অপরিহার্য, বা বন্দরের ক্যাপাসিটিটা বাড়ানো কেন বাংলাদেশের জন্য খুবই জরুরি এই মুহূর্তে, সে বিষয়ে উনি ওনার বক্তব্য রেখেছেন। উনি বলেছেন যে চট্টগ্রাম বন্দরটা আসলে বাংলাদেশের ইকোনমির একটা হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডটাকে সবল রাখতে হবে, এবং সবল রাখার জন্য যদি প্রয়োজনে আমাদের বাইরে থেকে সাহায্য নিতে হয় আমরা নেব। আমরা যদি নিজের শরীরের চিকিৎসা করার জন্য যদি আমরা বাইরে যেতে পারি, বা বাইরের চিকিৎসক এনে এখানে চিকিৎসা করতে পারি, তাহলে আমাদের ইকোনমির যে দুর্বলতা, ইকোনমির যে হার্ট, সেটাকে ঠিক রাখার জন্য আমাদের প্রয়োজনে বাইরের সাহায্য নিতে হবে। এই বিষয়ে যারা গ্লোবালি টপ পোর্ট অপারেটর, কেন তাদেরকে আসলে এখানে ইনভলভ করা দরকার, কেন তাদের ইনভেস্টমেন্টটা জরুরি, এগুলো উনি ব্যাখ্যা করেছেন, আপনারা ইতিমধ্যে এগুলো দেখেছেন। তারপর উনি আপনার চট্টগ্রাম সার্কিট হাউসে ওখানে খুব গুরুত্বপূর্ণ একটা সেশন কাটিয়েছেন। গুরুত্বপূর্ণ এই কারণে, আপনারা এর মধ্যে হয়তো দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে যে কালুরঘাট ব্রিজ উদ্বোধন নিয়ে নাম ফলকে ওনার নাম ছিল, এটা হয়তো আলোচনা হয়েছে, কিন্তু আসলে কালুরঘাট ব্রিজটাই আসলে খুব জরুরি। আপনার এই ব্রিজটা 1930 সালে তৈরি হয়েছিল, যদি 80 বছরও এটা লাইফ স্প্যান ধরেন, আপনার এটার আসলে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছিল মানে আরও 11 সালে, 2011 সালে, প্রায় এক যুগ আগে এটার মেয়াদ চলে গিয়েছিল। সো এই ব্রিজটা চট্টগ্রামবাসীর জন্য খুবই আসলে জরুরি। আমাদের দেশের ইতিহাসের সাথেই তো কালুরঘাট ব্রিজটা আপনি জানেন যে আসলে ওতপ্রোতভাবে জড়িত। তো এরকম একটা ব্রিজ, এটা আসলে আমাদের জাতীয় ঐতিহ্য। আপনি যদি এটা নেসেসিটি তো বটেই, আবার একই সাথে ন্যাশনাল হেরিটেজও এক ধরনের।
সো এই ব্রিজটা নতুন করে আবার পুনর্নির্মাণ শুরু হয়েছে সেখানে, সেটার উদ্বোধন করেছেন। আর একটা ইস্যু প্রতি বছর আলোচিত হয়, আপনারা দেখেছেন, চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা। হ্যাঁ, বাংলাদেশে আসলে আর কোনো মহানগরে আসলে বোধহয় জলাবদ্ধতার সমস্যাটা এতটা প্রকট না, সব অন্যান্য জায়গাতেও আছে, কিন্তু চট্টগ্রামে ভয়াবহ। আপনার এখানে মানুষের প্রাণ পর্যন্ত গিয়েছে, অনেক বাচ্চা আমরা দেখেছি বিভিন্ন সময় ড্রেনে পড়ে গিয়েছে, তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। তো জলাবদ্ধতা নিয়ে আসলে অনেক কাজ অতীতে হয়েছে, অর্থের অপচয় হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে সেগুলো সঠিকভাবে হয়তো কাজে দেয়নি, কেন কাজে দিচ্ছে না বা আরও কী প্রকল্প নেওয়া উচিত, বা চলমান যে প্রকল্পগুলো এগুলোর কী কন্ডিশন, এগুলো আসলে যারা সংশ্লিষ্ট কর্মকর্তা ওনাকে ব্রিফ করেছেন, সেক্ষেত্রে উনি একটা নির্দেশনা দিয়েছেন যে এর মধ্যে তো আসলে বর্ষা একরকম শুরুই হয়ে গিয়েছে। গতকালকে উনি যখন বক্তব্য রাখছিলেন চট্টগ্রামে কথা বলছেন, তখন ঢাকায় বৃষ্টি হচ্ছিল আপনার, তখন উনি বলেছেন যে এই বছর যদি পুরোপুরি জলাবদ্ধতা নিরসন নাও করা যায়, অন্তত 50% যদি কমিয়ে আনা যায়, তাহলে মানুষের দুর্ভোগ অনেকটা কমে আসবে, এবং পর্যায়ক্রমে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে এগুলো যদি আস্তে আস্তে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে হয়তো সামনে আরও অনেকটা কমে আসবে। উনি আরেকটা বিষয়ে কথা বলেছেন, আপনার অক্সিজেন টু হাটহাজারী একটা সড়ক আছে 16 কিলোমিটার দৈর্ঘ্য, সেখানে আপনার প্রতিদিন প্রায় 32,000 ভেহিকেল মুভমেন্ট করে, এবং এই চট্টগ্রামের জন্য এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা সড়ক। এটার যে যানজট পরিস্থিতি, এটা নিয়ে ওনাকে একটা আমাদের রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টের যে চিফ ইঞ্জিনিয়ার উনি একটা ব্রিফ দিয়েছেন, এবং সেখানে যে আপনার যে রিক্সা যে বাহনগুলো চলে, আপনার 32,000 বাহন প্রতিদিন চলে, তার 70%ই হচ্ছে আসলে স্লো মুভমেন্ট, স্লো ভেহিকেল, যে কারণে আপনার ট্রাফিক মুভমেন্ট খুব স্লো হয়ে যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য আপনার এই সড়কটা খুব গুরুত্বপূর্ণ। তো এই সড়কটার ওভারপাস নির্মাণ সহ আপনার সড়কটার পাশে আপনার 9টা বাজার আছে, যদি বাজারগুলো অপসারণ করা যায়, প্লাস এরকম একটা সাজেশন এসেছে যে প্রতি 400 মিটার পর একটা ওভারপাস নির্মাণ করা, কেউ কেউ বলেছেন যে আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওখানে যদি নির্মাণ করা যায়, ইত্যাদি নানা সাজেশনগুলো এসেছে। এগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা কেমন ছিল? আমি আসছি সেখানে। আপনার চট্টগ্রামে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন একটা দলিল হস্তান্তর করেছেন। আচ্ছা, সেখানে চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও কথা হয়েছে। আপনার চট্টগ্রাম মেডিকেল কলেজে আপনার রোগীর ধারণ ক্ষমতা হচ্ছে 2200, কিন্তু প্রতিদিন সেখানে 5,000 রোগীর চিকিৎসা নিয়েছে। চট্টগ্রামের মতো এরকম একটা শহরে এই মেডিকেল কলেজে এর উপর যে চাপ কমানোর জন্য আপনি চট্টগ্রামের 2 প্রান্তে আরও 2টা হাসপাতাল নির্মাণের কথা আমাদের স্বাস্থ্য উপদেষ্টা সেখানে জানিয়েছেন। তো এই যে চট্টগ্রামের যে মৌলিক যে সমস্যাগুলো, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এগুলো আলোচনার পরে উনি আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন উনি গিয়েছেন, এটা আসলে একটা ইমোশনাল মোমেন্ট ছিল। এটা শুধু ওনার জন্য না, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য, কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমরা দেখেছি ওনাকে নিয়ে গর্ববোধ করেন। উনি চট্টগ্রামের মানুষ, এটা তো অবশ্যই একটা বিষয়, কিন্তু তার চেয়ে বড় বিষয় ওনার কর্মজীবন উনি শুরু করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিয়ে, এবং যেটার জন্য উনি নোবেল পেয়েছেন, সেই আপনার গ্রামীণ ব্যাংকের বা ক্ষুদ্র ঋণ কর্মসূচি, সেটাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশের একটা গ্রাম থেকে শুরু করেছেন। উনি সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একটা কথা উনি বলেছেন যে উনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে এসেছেন, কিন্তু সে যখন এমন শিক্ষকতা শুরু করেছেন তার কিছুদিন পরে 74-এর দুর্ভিক্ষ শুরু হলো। তো দুর্ভিক্ষের সময় তিনি আসলে বিশ্ববিদ্যালয়ের উনি দেখেছেন যে ওনার যে অর্থনীতির যে তত্ত্বগুলো ওনারা শিখে গিয়েছিলেন, এগুলো দুর্ভিক্ষ প্রতিরোধে কোনো কাজে আসছে না। তখন উনি বিশ্ববিদ্যালয়ের পাশের গ্রামে গেলেন আবার ছাত্র হিসেবে। উনি একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে গিয়ে পাশের গ্রামে গিয়ে নিজে ছাত্র হলেন, মানুষের কাছ থেকে প্র্যাকটিক্যালি শুনলেন মানুষের সমস্যাগুলো, এবং সেটা সমাধানের জন্য যুগান্তকারী কিছু পদক্ষেপ নিয়েছেন, যার ফলাফল হিসেবে আমরা দেখেছি এখন বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণের যে প্রচার প্রসার বলেন, বা এটার মাধ্যমে দারিদ্র্য বিমোচনের যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, এগুলো উনি বলেছেন, এবং ওনার বক্তব্যকে খুবই স্বাগত জানিয়েছেন। সেখানে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টাও আপনার কথা বলেছেন, এবং একটা বিষয় কাকতালীয়ভাবে উনি যখন কথা বলছিলেন তখন ঢাকায় আন্দোলন চলছিল, সেখানে উনি শিক্ষক রাজনীতি নিয়েও খুব গুরুত্বপূর্ণ আমাদের শিক্ষা উপদেষ্টা একটা কথা বলেছেন যে যারা শিক্ষক রাজনীতি করতে চান উনি ওনাদেরকে ওয়েলকাম জানিয়েছেন। পাশাপাশি এটা বলেছেন যে আপনারা তো মেধাবী শিক্ষকরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, আপনারা যদি রাজনীতি সত্যিই করতে চান তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার চাকরি ছেড়ে দিয়ে রাজনীতি করেন, তাহলে রাজনীতিও উপকৃত হবে, আপনারাও ক্ষমতার কাছাকাছি যেতে পারবেন। এরকম একটা আহ্বান উনি শিক্ষকদেরকে জানিয়েছেন। উনি আরও শিক্ষকদেরকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। এটা ঘুরে ফিরে কালকে ওই সমাবর্তনে মাননীয় প্রধান উপদেষ্টা, তারপরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি বা আমাদের শিক্ষা উপদেষ্টা যারা বক্তব্য দিয়েছেন, তারা সবাই ছাত্রদের দায়িত্বের কথা, শিক্ষকদের দায়িত্বের কথা, কারণ সেখানে আপনার
প্রায় 23,000 ছাত্র নতুন গ্রাজুয়েট যারা সনদ নিয়েছেন, 50 জনের কাছাকাছি পিএইচডি ডিগ্রিধারী সনদ নিয়েছেন। এনারাই তো পরবর্তী আমাদের সমাজে বিচরণ করবেন, আমাদের সমাজটাকে গড়বেন। তো এনাদেরকেও ছাত্র হিসাবে বা গ্রাজুয়েট হিসাবে তাদের দায়িত্বের কথা বলে দিয়েছেন। তাদেরকে যারা গ্রাজুয়েট বানিয়েছেন যে শিক্ষকরা, তাদের দায়িত্বের কথা উনি আলোচনা করেছেন। আর এইটা ছিল ওনার মূল কর্মসূচি। এই কর্মসূচি শেষে এখানে একটু থামাতে হচ্ছে মেজবাহুল আজম, এই যে আহ্বানটা করেছেন, এটাকে আপনি শিক্ষক হিসেবে কিভাবে দেখছেন? খুব চমৎকার একটি আহ্বান তিনি করেছেন। শিক্ষক রাজনীতি নিয়ে, শিক্ষক রাজনীতি, এই শিক্ষকদের মত প্রকাশের অধিকার বিশ্ববিদ্যালয়ে থাকবে, কিন্তু এই মত প্রকাশের অধিকারটাকে কেন্দ্র করে যে ধরনের রাজনীতির চর্চা, সেটা হচ্ছে লেজুর ভিত্তিক যে রাজনীতি, এটা শিক্ষকদের মধ্যেও যেমন ছড়িয়ে পড়েছে, ছাত্রদের মধ্যেও তেমন একইভাবে ছড়িয়ে পড়েছে। এটা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশকে নানানভাবে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করেছে। এবং এটার জন্য শুধু যে শিক্ষকরা দেয় এটা আমি বলবো না, কারণ সরকার যখন রাজনৈতিক সরকারগুলো থাকে, সরকার যখন এই বিভিন্ন পদগুলোতে যখন নিয়োগ দেয়, বিশেষ করে ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে, তখন ওনারা কিন্তু রাজনীতির বিষয়টা দেখেন যে কে কত বেশি অনুগত। এই কে কত বেশি অনুগত এটা যখন বাছাইকৃত একটা প্রাতিষ্ঠানিক একটা রুলস যখন হয়ে যায়, তখন কিন্তু যারা ভালো একাডেমিশিয়ান তারা কিন্তু একটা হতাশার মধ্যে পড়ে যান, যে তারা অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের সেই যোগ্যতাকে কাজে না লাগিয়ে যারা একাডেমিক্যালি যোগ্যতা না বা রাজনীতিতে বেশি অনুগত, তারা ভালো ভালো জায়গাগুলোতে চলে যাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সময় যেসব বিশ্ববিদ্যালয়ে ভিসি প্রভিসি নিয়োগ দেওয়া হয়েছে, আপনি কি মনে করেন যে কম্পারেটিভলি রাজনৈতিক সরকারগুলোর চেয়ে অনেক বেটার ভাবে নিয়োগটা হয়েছে? এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তার একাডেমিক দিকটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আপনি কি আমার সাথে একমত হবেন যে দেশের যে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে আমরা দেখলাম যে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন চলছে, কুয়েটে দিনের পর দিন সেখানে আন্দোলন চলছে, এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি আমাদের শিক্ষার্থীদের বা শিক্ষা কার্যক্রম কি গতিশীল বা বেগবান করার প্রয়োজনীয়তা কতটুকু? অবশ্যই এটার প্রয়োজনীয়তা রয়েছে। এবং আমি একটা জিনিস বলবো যে একটা কথা সবসময়, আমিও এটার বিরোধী, এই যে কথায় কথায় আমরা যমুনার দিকে আসছি যে যমুনার ওখানে গেলে আমাদের সমাধান হবে আর কি। হ্যাঁ, তো এইখানে আমি বলবো, এখানে একটা ফ্যাসিস্ট আমলের একটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে একটা গ্রামে একটা কোনো কিছু হয়েছে, বড় ধরনের একটা মারামারি আমরা দেখলাম বা বড় একটা ঘটনা ঘটছে, ওই গ্রামের লোক বিচার দাবি করতো কার কাছে? শেখ হাসিনার কাছে বিচার চাই। এর অর্থটা হচ্ছে যে লোকাল ইনস্টিটিউশনগুলো যেগুলো আছে, এই ইনস্টিটিউশনগুলো কাজ করছে না আর কি। এখন আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি না, এখন কিন্তু আমাদের এক্সপেকটেশন একটু হাই। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে দাবি দেওয়াগুলো নিয়ে সবাই যমুনায় আসতে চাচ্ছে কেন, এটা কিন্তু একটা ভাববার বিষয়। যেমন আমাদের দাবিটা নিয়ে আমাকে যমুনায় আসতে হবে কেন? কারণ ছাত্ররা বহুবার শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছে, কোনো সমাধান তারা দিতে পারেনি। ছাত্ররা বহুবার আগের দিনে, কালকের আগের দিন তারা ইউজিসির সাথে বৈঠক করেছে। মানে কি আপনি বলবেন যে আমলাতন্ত্র কাজ করছে না বা সম্পূর্ণ সচল নয়, এরকম কি কোনো? অবশ্যই আমি সেটা বলবো, আমলাতন্ত্রের মধ্যে একটা ফ্যাসিবাদের ভূত এখনো আছে বলে আমরা মনে করি, এবং সেখান থেকে যে অনেক ষড়যন্ত্র হচ্ছে এটা আমরা বলতেই পারি। আমরা এই সমস্যাগুলো জিয়ে রাখা হচ্ছে, এবং আমার মনে হয় মন্ত্রণালয়গুলোর এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আরও বেশি একটু অ্যাক্টিভ হওয়া দরকার, যেন কাউকে দাবির জন্য যার যার যে জায়গাটা ওখান থেকেই যেন এই দাবিগুলো পূরণ করার একটা পরিবেশ সৃষ্টি হয়, এবং কারোর মধ্যে যেন এই মানসিকতা জন্ম না হয় যে আমাকে প্রফেসর ইউনূস, যিনি সর্বোচ্চ জায়গা, একটা যে জায়গাটাতে একটা অ্যারিস্টোক্রেটিক জায়গা, এবং সেখানে হাই সিকিউরিটির একটা ব্যাপার, রাইট, এবং সেখানে যেতে হবে কেন? আমার প্রশ্নটা হচ্ছে এটা। আমি এখানে শিক্ষা মন্ত্রণালয়ের ব্যর্থতা দেখব, আমি এখানে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের ব্যর্থতা দেখব, যে এইটা তো এক ধরনের তো লেজিটিমেসি তৈরি করছে ছাত্ররা। ছাত্রদের মধ্যে এই পারসেপশনটা কেন শক্তিশালী হলো যে আমাকে দাবির জন্য আমাকে যমুনায় যেতে হবে, যমুনায় ছাড়া আমার দাবি আদায় হবে না। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ইতিপূর্বের এক্সাম্পলগুলো যদি আমরা দেখি, যতক্ষণ না ছাত্ররা বড় ধরনের কোনো আন্দোলন গড়ে তুলে নেই ততক্ষণ পর্যন্ত দাবি আদায় হয়নি। যেমন আমাদের ক্যাম্পাসের কাজটা যখন সেনাবাহিনীকে দিতে হলো, এটার জন্য ইউনিভার্সিটি শাটডাউন করতে হয়েছে, সচিবালয়ের এসে তাদেরকে আন্দোলন করতে হয়েছে, সচিবালয়ের গেট বন্ধ করে ওয়াল দিয়ে লাফায় তারা সচিবালয়ে ঢুকছে, এরকম একটা আন্দোলন করেছে তারা। তারপরে কিন্তু গভর্নমেন্ট রাজি হয়েছে যে হ্যাঁ, কাজটা আর্মিকে দিতে হবে। ইনস্ট্যান্ট তখন বৈঠক ডাকা হয়েছে, ইনস্ট্যান্ট আর্মির কাছে গেছে। কিন্তু তার আগে যে অনেকদিন আন্দোলন করা হলো,
তখন তো গভর্নমেন্ট এটা একটু অ্যাক্টিভ হওয়া দরকার এই আচ্ছা, বিষয়টা আমরা আমি মনে করি। আরো আলোচনা করব। আমাদের আরেকটা বিজ্ঞাপন বিরতির সময় হচ্ছে। দর্শক মণ্ডলী, সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন, ফিরে আসছি এক্ষুনি। বিরতির পর আবার ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজাদ মজুমদার, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার, তথ্য উপদেষ্টা জানিয়েছেন, এবং একই সাথে প্রেস সেক্রেটারি তিনি বলেছেন সাংবাদিকতায় শুদ্ধিকরণ প্রয়োজন। এই দুটো বিষয় আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। গণমাধ্যম সংস্কারের প্রধান উদ্দেশ্য ছিল গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা। তো সরকার তো এই উদ্যোগ আসলে সংস্কার কমিশনের আগে থেকেই আসলে নিয়েছে, এবং গণমাধ্যমের জন্য একটা সংস্কার কমিশন গঠন করা এটাও কিন্তু একটা মানে প্রায়োরিটি দেওয়া, প্রিভিলেজ একটা দেওয়া, পদক্ষেপ যে গণমাধ্যমের স্বাধীনতাটা নিশ্চিত করা হবে। গণমাধ্যমের স্বাধীনতা তো অনেকভাবে বিঘ্নিত হয়। আপনার এর আগে আমরা দেখেছি যে গণমাধ্যমের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে কাজ করে সরকার, তারপরে রাজনৈতিক দল এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। তো এখন রাজনৈতিক দলগুলো যদি দায়িত্ব, সরকারের দিক থেকে আমি মনে করি যে গণমাধ্যমের আপনার স্বাধীনতা সম্পূর্ণভাবে নিশ্চিত করা হয়েছে। রাজনৈতিক দলগুলো আমরা বিশ্বাস করি বা আশা করি যে তাদের দিক থেকেও তারা গণমাধ্যমের সাথে দায়িত্বশীল আচরণ করবে বা সহনশীল আচরণ করবে, তাহলে গণমাধ্যম আরও স্বাধীনভাবে কাজ করতে পারবে। আর কর্পোরেট যে কালচারটার কথা বলা হচ্ছে যে, বা কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কাছে গণমাধ্যম যেভাবে জিম্মি, এটা নিয়ে গণমাধ্যম সংস্কার কমিশন কিছু সুস্পষ্ট আসলে সুপারিশ করেছে। যেমন একটি হাউস বা একটি কর্পোরেট হাউস কেবলমাত্র একটি গণমাধ্যমের মালিকানা থাকবে। এটা এই মুহূর্তে খুব দুঃসাধ্য বাস্তবায়ন এইভাবে দুঃসাধ্য। আপনি যদি দেখেন যে বাংলাদেশে এমন একটা প্রতিষ্ঠান আছে, এমন প্রতিষ্ঠানও আছে যাদের হাতে 19টা গণমাধ্যমের মালিকানা আছে। এখন আমি চাইলাম আর তারা এই 19টার মালিকানা ছেড়ে দিয়ে 18টার মালিকানায় থাকবে, এটা বাস্তবায়ন দুঃসাধ্য যদি না আসলে এটার জন্য কোনো সুনির্দিষ্ট আইন প্রণয়ন করা হয়। আমরা গণমাধ্যম যে সংস্কার কমিশন যে সুপারিশগুলো দিয়েছে, এর মধ্যে অন্যতম সুপারিশ হচ্ছে গণমাধ্যম সুরক্ষা আইন। তারা একটা খসড়াও সুপারিশ আকারে পেশ করেছে। এখন সেই খসড়াটা নিয়ে কাজ করা হচ্ছে। গণমাধ্যম সুরক্ষা আইনটা যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও যদি অধ্যাদেশ আকারেও যদি জারি করা যায়, তাহলে আমরা মনে করি যে এটা একটা বিরাট অগ্রগতি হবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করায় বা গণমাধ্যমের যে মৌলিক যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো আনাতে। আরও অনেকগুলো পদক্ষেপ তো সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আমি জানি না আপনি আমাকে কতটা সময় দেবেন। প্রেস অ্যাক্রিডিটেশনের বিষয়টা আসলে অনেকটা ভুলভাবে ব্যাখ্যা করা হয়। আপনি যদি দেখেন যে বাংলাদেশের সাংবাদিকদের জন্য প্রেস অ্যাক্রিডিটেশনের যে প্রথাটা যখন থেকে চালু হয়েছে, তারপর থেকে প্রায় 7,800-র মতো প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু হয়েছে। বিভিন্ন সময়ে 4,900 অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়ে গিয়েছে, মেয়াদ উত্তীর্ণ বা ইত্যাদি নানাবিধ কারণে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেয়, তারপরেও 168 জনের আপনার অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে। এর মধ্যে কিছু ছিল আপনার এমনি আসলে মেয়াদ উত্তীর্ণ বা তারা চাকরি পরিবর্তন করেছে, হাউস চেঞ্জ হয়েছে, কেউ আছে হয়তো পেশাতেই আর নাই। তো তারপরেও এটা নিয়ে একটা সমালোচনা হয়েছে। সাংবাদিকদের অধিকার রক্ষায় নিয়ে যারা কাজ করেন তারা সমালোচনা করেছেন, আমাদের সিনিয়র সাংবাদিকরা আছেন তারাও কিছু সমালোচনা করেছেন। আমরা এই ধরনের সমালোচনা গ্রহণ করতে প্রস্তুত। অন্তর্বর্তীকালীন সরকার প্রথম দিনেই বলে দিয়েছেন এই সরকার সমালোচনা করবে, এবং সমালোচনা যদি যৌক্তিক হয় তাহলে সেই অনুযায়ী আমরা সমাধানেরও জন্য আসলে কাজ করতে চাই। এখন এই শুদ্ধিকরণটা কিভাবে করবেন আপনারা? এবং অ্যাক্রিডিটেশন কার্ড প্রসঙ্গটা শেষ করি। আপনার একটা সুযোগ দেওয়া হয়েছিল যে কেউ যদি মনে করেন যে তাকে অন্যায়ভাবে তার অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, তাহলে উনি অ্যাপিল করতে পারেন। এবং কিন্তু আমরা দেখেছি যে আসলে খুব বেশি সাংবাদিক এই অ্যাপিলটা আসলে করেনি। মাত্র 7 জন এরকম একটা অ্যাপিল করেছেন, তাদের অ্যাক্রিডিটেশন কার্ড ফেরতছে। আর শুদ্ধিকরণের আসলে শুদ্ধিকরণ তো চাপিয়ে দেওয়ার কিছু নেই। আপনার এটা গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো থেকেই আসলে এই শুদ্ধিকরণের বিষয়টা আসতে হবে এই অর্থে যে যারা গণমাধ্যম প্রতিষ্ঠান তারা প্রকৃত গণমাধ্যম কর্মীদেরকে নিয়োগ দেবে, যারা সাংবাদিকতার যে সঠিক চর্চা সেটাকে উৎসাহিত করবে,
এবং সাংবাদিকতা সৎভাবে মানুষের কল্যাণমুখী সাংবাদিকতাটা করবে, এইটা সাংবাদিকতা তো বাংলাদেশে আসলে একটা প্রাইভেট প্র্যাকটিস অনেকটা। এখানে সরকারি প্রতিষ্ঠানগুলো তো সরকারি প্রতিষ্ঠান আছে, বিএসএস আছে, বিটিভি আছে, তারা সরকারের অনেক কার্যক্রম আছে যেগুলো তুলে ধরে, এটা আগেও তুলে ধরেছে, এখনও তুলে ধরবে। এখন যেটা আমরা দেখেছি বিটিভিতে কিন্তু সরকারের সমালোচনা এখন হরহামেশাই হচ্ছে। বিএসএসও আপনার শুধু সরকার নয়, অন্যদের খবরও প্রচার করছে। তো আমরা মনে করি যে যারা প্রাইভেট গণমাধ্যম, ব্যক্তি মালিকানাধীন বা কর্পোরেট মালিকানাধীন, তারা সঠিক সাংবাদিকতা যদি চর্চা করে, তাহলে সাংবাদিকতা যে শুদ্ধি অভিযানের কথাটা বলা হচ্ছে বা প্রাতিষ্ঠানিক শুদ্ধিকরণটা প্রয়োজন, প্রাতিষ্ঠানিক শুদ্ধিকরণ বা শুদ্ধ সাংবাদিকতার যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে সেটা বাস্তবায়নযোগ্য। ধন্যবাদ আপনাকে মেজবাউল আজম। সর্বশেষ যেটি জানতে পারলাম সেটি হচ্ছে কাকরাইলে 4 দফা দাবিতে সকাল 10টায় সমাবেশ করবে এবং এরপরে অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে। তো আসলে শিক্ষার ক্ষেত্রে শিক্ষা সংস্কার তো করা হয়নি, তো সময় কম, যদি 1 মিনিটের মধ্যে বলেন। শিক্ষা কমিশন, সংস্কার কমিশন গঠন করা খুব জরুরি প্রয়োজন ছিল, কারণ বাংলাদেশে শিক্ষার ক্ষেত্রে যেটুকু গুরুত্ব দেওয়া হয়েছে আমার জানা মতে দীর্ঘদিন থেকে প্রত্যেকটা সরকারের সময়, সেটা প্রাথমিক শিক্ষার উপর কিছুটা গুরুত্ব ছিল, কিন্তু বাংলাদেশে হায়ার এডুকেশনকে ইন্টারন্যাশনাল মানে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশে কখনোই কোনো প্রকল্প, কোনো ধরনের চেষ্টা, কোনো পলিসি, কোথাও কোনো কিছু গ্রহণ করা হয়নি। যেখানে বাজেট নিয়ে টানাটানি হয়, সেখানে তো ইন্টারন্যাশনালাইজেশন অফ হায়ার এডুকেশনটা তো অসম্ভব একটা ব্যাপার আর কি। এটা অনেক বড় আলোচনার বিষয়, সেটা করাটা প্রয়োজন ছিল। আর সেকেন্ড যেটা বললেন যে আমি শেষ পর্যন্ত যেটুকু জানি যে আমাদের বৈঠকটা, আমি যখন এখানে আসলাম তখন পর্যন্ত বৈঠকটা চলছিল সম্ভবত আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাসায়, আমাদের ভাইস চ্যান্সেলর সেখানে ছিলেন। তো সেখানকার বৈঠকের ফলাফল কী হয়েছে আমি এখনও পাইনি ফলাফলটা। তো যেহেতু সমাবেশের ডাক দেওয়া হয়েছে, তার মানে আমরা ধারণা করতে পারি যে সেখান থেকে কোনো ফ্রুটফুল কোনো রেজাল্ট আসেনি। আমরা আশা করি যে শীঘ্রই এই সমস্যাগুলো নিরসন হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা তাদের শিক্ষা কার্যক্রম কন্টিনিউ করবেন। তো আপনাদের দুজনকে ধন্যবাদ এত রাতের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ার। যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।